গত ক্লাস পর্যন্ত আমাদের আলোচনার বিষয় ছিল আমরা অনেক অনেক জিনিসপত্র খুব ভালোভাবে শিখে ফেললাম আর কি, হ্যাঁ। আরো শিখবো সামনে। স্পেশালি ধরেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডের ম্যাচ টাইপ গুলো, এছাড়া আগে অন্যান্য জিনিসপত্র শিখেছি আর কি, হ্যাঁ। আজকেও ধরেন আমরা একটু নতুন একটা ক্যাম্পেইনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় যে স্টপ হয়ে যায় আর কি। সেখান থেকে আবার শুরু করতে হবে। ঠিক আছে, আমরা ধরলাম সেলস ক্যাম্পেইন, ধরে নিন এগুলো একটা দিয়ে দিলাম। সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে ওয়েবসাইটে নিব, কন্টিনিউ করি, একটা নাম টাম দিয়ে দিই, স্টার্ট করি। আচ্ছা, মোটামুটি আমরা দেখেন যে এই পর্যন্ত আর কি কিওয়ার্ড কিওয়ার্ড পর্যন্ত হয়েছে, এগুলা হয়েছে, এগুলা হয়েছে। এখানে আমরা আবার বলবো যখন এই যে অ্যাড্রেস সেকশনে যাব, তখন আবার বলবো এটা, হ্যাঁ। এর মধ্যে জানার দরকার আছে বাজেটিংটা হয়েছে। আমাদের এখন বাদ আছে হচ্ছে বিডিংটা। হুম। তো বিডিং কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আর কি। একটা সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, তো আমরা আজকে পড়বো হচ্ছে বিডিং। গুগল অ্যাডস এর ভাষায় বিডিং মানে হলো গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে বলা বা ওকে একটা ধাক্কা মারা যে তুমি আমার অ্যাডটা এইভাবে অপটিমাইজ করো। এখন তাহলে এইভাবে শব্দটা কেন? এইভাবে মনে হলো আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যা, সেই অনুযায়ী আমার অ্যাডটা অপটিমাইজ করো। ধরেন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ হলো সেলস, তাহলে বিডিং এর মাধ্যমে আমরা তাকে ধাক্কা দেব যে ভাই তুই যতদূর সম্ভব আমার সেলস জেনারেট করে দিবি আর কি। কাকে এটা আমরা বলতেছি? গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে। ঠিক আছে স্যার? তার মানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ যা, ওই অনুযায়ী আমরা বিডিং সেট করে দিয়ে গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে একটা ধাক্কা মারি যে ভাই তুই এইভাবে আমার অ্যাডটা অপটিমাইজ করে দিবি। তাহলে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি লিড জেনারেশন হয়, তাহলে গুগল অ্যাডস বিডিং এর মাধ্যমে, এখানে অনেকগুলো বিডিং আছে, আমরা বিডিং সিলেক্ট করে দিয়ে গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে বলবো যতদূর সম্ভব, এই হলো আমি টাকা পয়সা দিচ্ছি ভাই, যতদূর সম্ভব তুমি আমার অ্যাডটা তাদের কাছে নিয়ে যাও যাতে মানুষ লিড জেনারেট করে। এটা হচ্ছে প্রথম ধারণা, হ্যাঁ। তো এইটাই হচ্ছে দিন শেষে, আমরা যখন এই ক্লাসটা শেষ হবে তখন দিন শেষে এটা আমরা বুঝবো আর কি। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। তাহলে আমাদের আজকের পড়ার অবজেক্টিভ এটাই আর কি, যে কিভাবে আসলে ধাক্কা দিচ্ছি, কোন ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করব যাতে ধাক্কাটা ঠিকঠাক লাগে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন সাধারণত আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, তখন হচ্ছে যে আমাদের এই অপশনটা এভাবে আসে আর কি, হ্যাঁ। তো এখানে ধরেন অনেকগুলো অপশন আছে আর কি, যেটা আমরা যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন এইভাবে আসে। ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে, এটা আমার কোন অ্যাকাউন্ট আছে ভাই? আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, আমরা আরেকটা এসে ঢুকি আর কি, তাহলে বোঝার সুবিধা হবে। ধরো এখানেই ঢুকি। এখানে ঢুকে ধরেন আমরা কোন একটা ক্যাম্পেইনে যাই। হুম। এই ধরো আমরা এই ক্যাম্পেইনটাতেই যাই, হ্যাঁ। এই ক্যাম্পেইনটাতে যে আমরা যদি একটু করি, আহ, আচ্ছা আমরা এখান থেকে করবো, কি আসে দেখি। হ্যাঁ, আমরা এখান থেকে করতে পারি, অথবা একটা কাজ আমরা করে ফেলতে পারি। দাঁড়াও এখানে আসি, সরি। ধরো যে ক্যাম্পেইনটা সিলেক্ট করি, ক্যাম্পেইনটা সিলেক্ট করে এই সেটিংসে ক্লিক করি। আচ্ছা, এখন খুব খেয়াল করে দেখেন, যখন আমরা কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন বিডিং গুলো ধরেন এই জেনেরিক নেম গুলো আসে আর কি, হ্যাঁ।
এই ইমপ্রেশন শেয়ার, ক্লিক, কনভার্সন ভ্যালু, কনভার্সন এরকম আসে আর কি। যখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলি, মানে সাবমিট দিয়ে পাবলিশ করে ফেলি, তখন যখন ওই ক্যাম্পেইনটা আমরা এই সেটিংসে যাই, তখন দেখেন আমরা যদি এখানে এই বিডিং এর এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা এই এইভাবে দেখি আর কি। বিডিং স্ট্র্যাটেজি গুলো আমরা এইভাবেই দেখবো আর কি। হ্যাঁ স্যার। আচ্ছা, তো প্রথম বিডিংটা হলো ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, তার মানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি ছিল এখানে? মার্কেটিং, কোনো মার্কেটিং অবজেক্টিভ নেই? খুব ভালো কথা। ধরো আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, ধরো আর কি, অথবা আমরা মার্কেটিং ক্যাম্পেইনের অবজেক্টিভ দিলাম ওয়েবসাইট ট্রাফিক। ঠিক আছে, আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হলো ওয়েবসাইট ট্রাফিক। ঠিক আছে স্যার। এখানে বিডিং দিয়ে আমি একটা ধাক্কা দিব। তার মানে কি, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ট্রাফিক মানে কি, আমি আসলে আমি চাই যে আমার অ্যাডটা সামহাউ কোন একটা কিওয়ার্ড লিখে, যে কিওয়ার্ড গুলো আমরা দিব, ওই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দিবে এবং আমার অ্যাডটা দেখবে এবং এখানে তারা ক্লিক করবে এবং আমার ওয়েবসাইটে আসবে। এটাই হচ্ছে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ। কোন স্টেজে এই ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের ওয়েবসাইট ট্রাফিক, কখন সেলস, কখন লিড, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি ভাই 2-3 নাম্বার ক্লাসে, যখন ক্যাম্পেইন অবজেক্টিভ পড়ি আর কি। হ্যাঁ, এখন তো আমি বোঝানোর খাতিরে বলছি। তো ধরো এখন হচ্ছে যে আমি এখানে ম্যানুয়াল সিপিসিও দিতে পারি। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাইজ ক্লিকও দিতে পারি। কখন কোনটা দিতে হবে সেটা আমি বলতেছি, এমনি বুঝে যাবেন আর কি। ধরো আমরা ম্যানুয়াল সিপিসিও দিতে পারি, ম্যাক্সিমাইজ ক্লিকও দিতে পারি আর কি। কখন কোনটা দিব না দিব সেগুলো নিয়ে আসলে কথা আর কি। আমরা যখন ম্যানুয়াল সিপিসি দিই, আমরা এক এক করে পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমরা ম্যানুয়াল সিপিসি ব্যবহার করি, তখন আসলে আমি গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে ম্যানুয়ালি, সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক, ম্যানুয়ালি আমি গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে দিচ্ছি যে ভাই আমি তোমার $1 দিব। গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে আমি বলছি যে ভাই আমি তোমাকে $1 দিচ্ছি, তার বিনিময়ে তুমি কি করবা? আমার ক্যাম্পেইনের অবজেক্ট হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। সামওয়ান, আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাড চালাচ্ছি, সামওয়ান যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে, আমার অ্যাডটা তুমি অ্যাবসলিউট টপ পেজে রাখার চেষ্টা করবা এবং কেউ যখন এখানে ক্লিক করে তাহলে তুমি সর্বোচ্চ $1 কেটে দিবা। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, গুগল এডস তখন কি করবে? গুগল এডস প্ল্যাটফর্ম তখন চিন্তা করবে যে ঠিক আছে, ওর ক্যাম্পেইনের অবজেক্টিভ এটা এবং ও ম্যানুয়াল সিপিসি দিয়েছে এবং আমাকে $1 দিতে চায়। এখন ওয়েবসাইট ট্রাফিক মানে কি, যদি আমরা ক্যাম্পেইন অবজেক্টিভটা ভালো করে বুঝে থাকি, তাহলে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন আমরা কখন চালাই? আমরা যখন সেলস আশা করি না, আমরা চাই যে আমাদের একটা মানুষ দেখুক, আমাদের ওয়েবসাইটে আসুক, আমাদের প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের বেনিফিট, আদৌ এটা তার কাজে লাগবে কিনা, এই সমস্ত জিনিসপত্রগুলো এক্সপ্লোর করার জন্য। যদি ফানেল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে আমরা বলি কি ভাই? তাহলে আমরা বলি হচ্ছে, ধরো তোমার ফানেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কনভার্সন, সরি, কনসিডারেশন স্টেজ। মানে আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করি, ভাই তুই এক্সপ্লোর কর, এক্সপ্লোর কর, তাই না? এরকম স্টেজে আমরা করি আর কি, যদি আমার প্রিভিয়াস কথাগুলো মনে থাকে আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে গুগল কি করবে? গুগল হচ্ছে যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, তাদের কাছে তোমার একটা নিয়ে যাবে না। অ্যাডটা নিয়ে যাবে, গুগলের কাছে তো ডেটা আছে ভাই, তাই না? এই যে আমরা প্রথম ক্লাসে দেখলাম না যে কে কোনটা সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোন কোনটা ব্রাউজ করেন, ওই জন্য ও ওই অনুযায়ী ও বিহেভিয়ার গুলো ট্র্যাক করা আছে। এবার আমার অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যাবে যারা হচ্ছে যে মোটামুটি এই মুহূর্তে এক্সপ্লোরিং মুডে আছে। তারা কি 15-এই থাকবে নাকি 16-এ চলে যাবে? ঠিক আছে, তারা কি এটা কিনবে নাকি ওইটা কিনবে, এই যে এই ধরনের এক্সপ্লোরিং মুডে। ঠিক আছে, জুতা ছিঁড়ে গেছে, সে কি মুচির দোকানে যাবে নাকি নতুন জুতা যে একটা কিনে নিয়ে আসবে, এই এক্সপ্লোরিং মুডে আছে। সে কিন্তু টুডে আর টুমরো কিনবে, কিন্তু এখন কিনবে না, জাস্ট এক্সপ্লোরিং মুডে আছে। এই অডিয়েন্স গুলোকে আমরা একটু ওয়ার্ম অডিয়েন্স বলি। জাস্ট আমরা ওয়েবসাইটে আইনা আমার সম্পর্কে, আমার ফিচার, বেনিফিট, রিভিউ, টেস্টিমোনিয়াল, অমুক তমুক দেখায় তাকে একটু মোটিভেট করার চেষ্টা করি আর কি, তাকে হট করার চেষ্টা করি আর কি, ওই যে যদি হাত ধরার গল্প মনে থাকে। ঠিক আছে স্যার? এইভাবে অপটিমাইজ করবে আর কি ম্যানুয়াল সিপিসি। এখন এই যে আমরা বললাম যে ম্যানুয়াল সিপিসি আমি হচ্ছে যে $1 দিব, এইটা কি আমরা আসলে আন্দাজে দিব? বা এখানে আমি ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করলাম যে আমি ম্যানুয়ালি গুগলকে $1 দিতে চাই, আমার একটা অ্যাবসলিউট টপ পেজে রাখবে এবং ক্লিক করলে সর্বোচ্চ সে $1 কেটে নেবে।
তাহলে এই টাকাটা আসলে আমরা কোথায় দিব, তাই না? এরকম একটা প্রশ্ন থাকে। ঠিক আছে স্যার, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এটা আমরা ম্যানুয়াল সিপিসি। এইবার হচ্ছে আমরা যখন অ্যাড গ্রুপে যাই, ধরো আমরা যখন অ্যাড গ্রুপে যাব, তখন হচ্ছে ধরো আমাদের এই অ্যাড গ্রুপে অনেকগুলো কিওয়ার্ড আছে, ঠিক আছে, অনেক কিওয়ার্ড আছে, ফাইন। এখন প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো, এটা কি আমরা আন্দাজে দিব এই ম্যানুয়াল সিপিসিটা, নাকি এর কোনো ক্যালকুলেশন আছে? আমরা যখন আমরা যখন হচ্ছে যে তোমার ইয়া করি, ওইটারে কি বলে, আমরা যখন ফোরকাস্টিং করেছিলাম, তখন হচ্ছে যে ওখানে আমরা একটা এভারেজ সিপিসি নামে একটা ইয়া পেয়েছিলাম, তাই না? মনে আছে তো? আমরা যখন ফোরকাস্টিং করি কিওয়ার্ড গুলো দিয়ে, তখন ওখানে এভারেজ সিপিসি নামে একটা কলাম ছিল। ওই কলামে যে ভ্যালুটা পান, ওই ভ্যালুর সাথে আপনি 20 to 25% অ্যাড করে ম্যানুয়াল সিপিসিটা দিতে পারেন। অথবা আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করার সময়, ধরো আমরা কই গেল, কিওয়ার্ড রিসার্চ শিটে কই পাই, কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা হচ্ছে টপ আপ পেজ বিট লো রেঞ্জ আর টপ আপ পেজ বিট হাই রেঞ্জ, আমরা যখন হচ্ছে এই ম্যানুয়ালি কোনো একটা বিডিং দিই, তখন হচ্ছে যে আমরা ওই অ্যামাউন্ট আসলে কত বসাবো, তখন এই দুইটা যোগ করে দেখবেন যে খুব কাছাকাছি থাকে আর কি। এই দুইটা যোগ কইরা 2 দিয়ে ভাগ দিব, এর যে এভারেজ ভ্যালুটা হয় তার সাথে তুমি 20 থেকে 25% অ্যাড করে আমরা এই ম্যানুয়াল সিপিসির মানটা নির্ধারণ করি। সব থেকে ভালো হয় ফোরকাস্টিং এর সময় এভারেজ যে সিপিসিটা পাই, ওই সিপিসির সাথে ইয়া করা, মানে 20 to 25% অ্যাড করে তারপরে ম্যানুয়াল সিপিসিটা বসিয়ে দেয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই, এটা যদি আমি কম বসাই বা বেশি বসাই, তাহলে কি কোনো ইয়ে আছে? যদি আপনি কম বসান, তাহলে হচ্ছে যে এই এই কিওয়ার্ডটার জন্য শুধুমাত্র আপনি তো আর বিট করতেছেন না, তাই না? এখানে তো আরো অনেকগুলো কোম্পানি এই পজিশনটা পাওয়ার জন্য বা অ্যাবসলিউট টপ পেজে বা টপ পেজে অ্যাড দেখানোর জন্য বিট করতেছে আর কি। ঠিক আছে স্যার? তো ওই দিকের কোয়ালিটি স্কোরের সাথে আপনি যেটা ম্যানুয়ালি যে সিপিসিটা দিতেছেন, এই দুইটার গুণ করে অ্যাড র্যাঙ্কের ভ্যালু হয় না? তো তখন যদি আপনি কম দেন, তখন আপনার এই অ্যাডটা ওই অকশনে আসবে না। তো অকশনে না আসলে হয়তো খুব কম ইয়া হবে, মানে অ্যাডটা খুব কম দেখাবে আর কি, এপিয়ার হবে কম আর কি। এই জন্যই হচ্ছে ম্যানুয়াল সিপিসিটা এমন ভাবে বসাতে হবে যাতে মনে মোটামুটি তুমি বিডিং এও অংশগ্রহণ করতেছো, আবার তোমার টাকা পয়সাও বেশি খরচ না হয়ে যায়। এখানে একটা কথা আসলো, টাকা পয়সা যেন বেশি খরচ না হয়ে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ম্যানুয়াল সিপিসি বিডিংটা আমরা কখন ব্যবহার করি? আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন একদম প্রথম অবস্থায় রান করি, আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন প্রথম অবস্থায় রান করি, তখন আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করি। কারণ ওই সময় আমাদের কোয়ালিটি স্কোর ভালো থাকে না। তখন যদি আপনি অটোমেটেড বা অন্যান্য বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেন ম্যানুয়াল সিপিসি বাদে, তখন হচ্ছে গুগলের মতো টাকা কাটতে থাকে আর কি। তখন হচ্ছে যে আপনার কস্টটা অনেক বেড়ে যায় আর কি। এই জন্য হচ্ছে আমরা যখন একদম শুরুতে কোনো একটা ক্যাম্পেইন রান করি, যখন আমাদের কাছে পর্যাপ্ত ডেটা নেই, আমাদের কোয়ালিটি স্কোর টিস্কোর প্রথম অবস্থাতে এমনিতেই আমরা খারাপ পাবো, তখন হচ্ছে আমরা ম্যানুয়াল সিপিসি বিডিং ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যানুয়াল সিপিসি বিডিংটা বুঝলাম। তো ম্যানুয়াল সিপিসি যদি থাকে, তাহলে অটোমেটেড সিপিসি বিডিংও থাকতে পারে, তাই না? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই সেটা আছে। বিডিং স্ট্র্যাটেজি মূলত হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে স্মার্ট বা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। একটা হচ্ছে আমরা নিজেরা ইনপুট দিতে দিতে পারি যে ভাই তুমি এত টাকার বেশি কাটবা না। আর একটা হচ্ছে আমরা গুগলের উপর অটোমেটেড বা স্মার্ট বিডিং দিয়ে আমরা ছেড়ে দিতে পারি যে ভাই তুমি তোমার মতো কাটবা আর কি। ঠিক আছে স্যার? তাহলে গুগল অ্যাডস এ বিডিং স্ট্র্যাটেজি দুই প্রকার, একটা হচ্ছে স্মার্ট বিডিং আর একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। ম্যানুয়াল বিডিং সাধারণত আমরা ব্যবহার করে থাকি যখন আমরা কোনো একটা ক্যাম্পেইন একদম শুরুতে রান করি, যখন আমাদের মোটামুটি আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে পর্যাপ্ত ডেটা নাই, তারপরে হচ্ছে যে মানে কোয়ালিটি স্কোর টিস্কোর ভালো নেই, মানে একদম শুরু করতেছে আর কি। যখন আপনি 2 to 3 উইকস অ্যাডটা ডান করলেন, মোটামুটি আপনার সিটিআর, ক্লিক, ইমপ্রেশন, কনভার্সনের এই জিনিসগুলো চলে আসলো, এবং সেখান থেকে কিছু সেলস বা লিডও জেনারেট হলো। বিজনেসের ধরন অনুযায়ী ই কমার্সের হলে সেলস লিড হবে, আর অন্যান্য বিটুবি বা ওই সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে লিড জেনারেট হবে। এই যে লিড জেনারেট হয়,
এবং সেল জেনারেট হয়, এই তথ্যগুলো আমরা ট্র্যাকিং করে গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে পাঠাতে পারি, যেটাকে আমরা বলি কনভার্সন ট্র্যাকিং। এখন আমরা শিখিনি। ওই সমস্ত তথ্যপত্র যখন এখানে থাকবে, তখন আমরা অটোমেটেড বা স্মার্ট বিডিং স্ট্র্যাটেজিতে যাব। তাহলে প্রথম অবস্থায় আমরা শুরু করব ম্যানুয়াল সিপিসি দিয়ে। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো, এই ম্যানুয়াল সিপিসিটা আমরা কোথায় বসাবো? ওই যে আমরা ফোরকাস্টের ভ্যালু যেটা পেয়েছিলাম, সম্ভবত আমরা গত ক্লাসে 2.5 না কত যেন পাইছিলাম আর কি। তো যাই হোক আর কি, কত মনে নেই আর কি, 0.75 যদি আমরা ডগ ফুডের ক্ষেত্রে চিন্তা করি আর কি, আপনি যে যে কিওয়ার্ডের রিসার্চ করবেন দেখবেন এক একজনের ফোরকাস্টিং এর সময় এক এক ধরনের এভারেজ সিপিসিটা পাবেন আর কি। সেটা আসলে আমরা বসাই যখন একটা ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপের মধ্যে এই যে আমরা কিওয়ার্ড গুলো দিয়েছি, এই যে আমরা কিওয়ার্ড গুলো দিয়েছি, এই কিওয়ার্ডের মধ্যে দেখেন ম্যানুয়াল সিপিসি, এই ম্যাক্স সিপিসি নামে একটা কলাম আছে। আমরা এইটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে সেন্স ম্যাক্স সিপিসিবি, এখান থেকে ধরো আমি দিতে চাই, ধরেন আপনার হচ্ছে যে আমি দিতে চাই সবাইরে $3 করে দিতে চাই। এই যে $3 দিতে কিসের উপর ভিত্তি করে ভাই? ওই যে ফোরকাস্টের সময় এভারেজ সিপিসি যেটা পাবো, যে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করেছেন। এখন ধরেন আপনার 10টা অ্যাড গ্রুপ আছে, তাহলে 10 ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন না? ওই 10 ধরনের কিওয়ার্ড দিয়ে কিন্তু ফোরকাস্টিং করে করে দেখতে হবে, মানে ওই কিওয়ার্ড গুলো, ওই গ্রুপ অফ কিওয়ার্ডের জন্য কার ইয়া কত, এভারেজ সিপিসি কত আর কি। ঠিক সেই অনুযায়ী ওই অ্যাড গ্রুপের কিওয়ার্ড গুলোর জন্য দিতে হবে। ধরেন আমি চাচ্ছি এখানে যত আমার আছে সবগুলো কিওয়ার্ডকে আমি 3 দিচ্ছি, কিসের উপর ভিত্তি করে পাচ্ছি? ফোরকাস্টের উপর। জাস্ট আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা যতগুলো কিওয়ার্ড এখানে ব্যবহার করেছি সবগুলো কিওয়ার্ডে এই যে আমাদের এখানে 3 হয়ে গেল। ঠিক আছে স্যার? শুধু তাই না, শুধু তাই না, ধরেন যে আপনি এখান থেকে এই ইসে যে দেখতেছেন যে, ধরেন আপনি ধরো আপনি কি ধরুন ভাই, ধরেন আপনি এই যে সার্চ টার্মে গিয়ে দেখলেন, আপনি সার্চ টার্মে গিয়ে দেখলেন, যেমন আমরা এখন এক 10টা বা 100টা কিওয়ার্ড ব্যবহার করেছি, ওই কিওয়ার্ডের প্রত্যেকটার জন্য ম্যাক্স সিপিসি সেট করে দিলাম কত, বা এভারেজ সিপিসি সেট করে দিলাম $3। তার মানে সর্বোচ্চ $3 পর্যন্ত আমি উইলিংলি গুগলকে দিতে চাই, এবং এই টাকাটা কেটে নিতে পারে। ঠিক আছে স্যার? কিসের উপর ভিত্তি করে দিলাম? ফোরকাস্টিং এর সময় এভারেজ সিপিসি যেটা পেয়েছিলাম সেটার উপর ভিত্তি করে। কিন্তু আমি এখান থেকে কিন্তু দেখতে পারি বস, সার্চ টার্ম থেকে দেখতে পারি আমার কোন কিওয়ার্ডের জন্য এভারেজ সিপিসি কেমন আসতেছে। দেখেন এখানে মোটামুটি অন এভারেজ দেখেন আপনি ওই 2.7, 2.8, 2 এত এইরকমই আসতেছে আর কি, তাই না? এরকমই আসতেছে। এখন আপনি চাইলে এরকমও করতে পারেন যে কোন কিওয়ার্ডটা থেকে আপনি আসলে সব থেকে বেশি ক্লিক পাচ্ছেন। দেখেন কোন কিওয়ার্ডটা থেকে আপনি সব থেকে বেশি ক্লিক পাচ্ছেন, এই কিওয়ার্ডটা থেকে আপনি সব থেকে বেশি ক্লিক পাচ্ছেন। এখানে সিপিসি কত আছে বস? এখানে সিপিসি আছে ধরেন 2.5। আপনি ইচ্ছা করে যেহেতু এই কিওয়ার্ডটা দিয়ে আপনি বেশি ক্লিক পাচ্ছেন, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে আপনার কম্পিটিটরও অ্যাড গুলো কিন্তু চালাচ্ছে আর কি। সো আপনার অ্যাবসোলিউট টপ পেজে থাকার জন্য ওইদিকে তো কোয়ালিটি স্কোর আছেই, সাথে হচ্ছে আপনি স্পেসিফিক যে কিওয়ার্ড গুলো ভালো পারফর্ম করতেছে তাদের জন্য আপনি কি করে দিতে পারেন জানেন? তাদের জন্য আপনি, আমরা ধরেন আবার আসি ক্যাম্পেইনে, ক্যাম্পেইন থেকে ধরেন অ্যাড গ্রুপে গেলাম, অ্যাড গ্রুপে যে ধরো আমরা এইটাতে যাই, হুম, যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে ইয়ে করে দিতে পারি যে ঠিক আছে আমার এই কিওয়ার্ডটা ভালো পারফর্ম করতেছে, আমি এইটার জন্য ধরো আমি 5টা দিলাম, 5 দিলাম। ঠিক আছে? আবার ধরলাম এই কিওয়ার্ডটা ভালো করতেছে, এই কিওয়ার্ডটার জন্য আপনি $7 দিয়ে দিলেন আর কি। ঠিক আছে স্যার? সো আমরা একবারে বসাতে পারি, অথবা আবার ম্যানুয়ালি 1 বাই 1ও বসিয়ে দিতে পারি আর কি। ঠিক আছে স্যার? এইভাবে আসলে আমাদের অপটিমাইজও বলতে পারেন এটাকে, অথবা এইভাবে কাজ করতে হয় আর ম্যানুয়াল সিপিসির ক্ষেত্রে আর কি। ঠিক আছে স্যার? তখন যখন আমরা প্রথম অ্যাড রান করি, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার আমরা আসার চেষ্টা করি যে আহ এটা এদিকে দিয়ে দাও। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে তার মানে ম্যানুয়াল বিডিংটা আমরা বুঝলাম, যেটা আমরা আমরা যে ফোরকাস্টিং রিপোর্ট, কিওয়ার্ড রিসার্চ এইগুলোর উপর ভিত্তি করে ম্যানুয়ালি আমরা কোনো একটা ক্যাম্পেইন নতুন রান করতেছি, এখানে আমরা ম্যানুয়াল সিপিসি বিডিং ব্যবহার করতে পারি প্রথম অবস্থায়। এবং একটা সার্টেন টাইম পরে আমরা স্মার্ট বা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব আর কি। কখন কোনটা কিভাবে করবো সেটা একটু বোঝার চেষ্টা করি। স্মার্ট বিডিংটা কিভাবে কাজ করে সেটা আমাদের একটু বোঝা দরকার। সেটা হলো
যে স্মার্ট বিডিং এর ব্যাক এন্ডে ওই মেশিন লার্নিং বা এআই কাজ করে। তো আমরা কোনো একটা ক্লাসে কিন্তু বলেছিলাম যে এআই কি, মেশিন লার্নিং কি, এই ডিপ লার্নিং কি, এই সমস্ত কথাবার্তা আমরা বলেছিলাম, তাই না? তো আমরা অন্তত এতটুকু জানি, যে কোনো এআই বেস সিস্টেমে পূর্বে থেকে ডেটা দিতে হয়, কেন যে শিশুর মতো তাকে শেখাতে হয় মামা বাবা চাচা খালা মামা ফুপু অমুক তমুক, ঠিক আছে, ভ্যালেন্টাইন যে গোলাপ ফুল অমুক তমুক নীল কালার, ভালোবাসার রং, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু শেখাতে হয় যে কোনো এআই সিস্টেমকে, একটা শিশুর মতো, তাই না? এই স্মার্ট বিডিং বা অটোমেটেড বিডিং যখন হয়, গুগলের তো জেনেরিক ডেটা থাকেই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকেও গুগলকে ডেটা দিতে হয় আর কি। এখন আমরা আসলে গুগলকে কিভাবে ডেটা দিই, খুব খেয়াল করে দেখেন, আমরা শিখবো আর কি। আমরা যখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং শিখবো, তখন ধরেন যে, ধরো আমাদের দা টেকরন, সরি আমরা তো এটা দরকার নাই, আমাদের প্রিয় লারিবে চলে যাই। আচ্ছা, ধরেন এইটা আমাদের ওয়েবসাইট, তাই না? তো আমরা অ্যাড রান করতেছি গুগল অ্যাডস এর এই অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে স্যার? গুগল অ্যাডস এর এই অ্যাকাউন্ট থেকে ধরো আমরা অ্যাড রান করতেছি, খুব ভালো কথা, এটা কেটে দেন। এখন সামন অ্যাড দেখতেছে, অ্যাড দেখার পরে, কি রে ভাই, আচ্ছা, সামন অ্যাড দেখতেছে, দেখার পরে ক্লিক করে সে কোথায় চলে যাচ্ছে, এই ওয়েবসাইটে চলে যাচ্ছে। তারপরে এখান থেকে ধরো তার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হইলো, হুম, ধরো আমরা একটু স্বপ্নায় যাই, ফাল্গুন আর ভ্যালেন্টাইন, ধরেন আমরা এই শাড়িটা পছন্দ করলাম, ধরেন, তার মানে আমি অ্যাড করতেছি কোথায়, আমার এই গুগল এর প্ল্যাটফর্ম থেকে, কিসের জন্য, এই লারিফকেস ডট কম এর জন্য, তাই না? তার মানে আমার সামন অ্যাডটা দেখে ক্লিক করে লারিফকেসের এই ল্যান্ডিং পেজটাতে গেল। এরপরে সে কি করে ভাই, শাড়িটা ধরো এই ব্লু কালারের কিনবে, অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, কিরে ভাই আউট অফ স্টকে চলে গেছে, ভালো জিনিস থাকে না দেখতে। আচ্ছা যাই হোক, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম। এই যে পারচেস করলাম, অথবা আমি এই ওয়েবসাইটে আসলাম, এটাও একটা ডেটা। আমি ওয়েবসাইটে স্ক্রল করলাম, এটাও একটা ডেটা। আমি অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম, এই প্রত্যেকটা এক একটা ডেটা। এই ডেটাগুলো আমাদের এই গুগল এর প্ল্যাটফর্মের কাছে পাঠাতে হয় বা হবে। যখন আমরা কনভার্সন ট্র্যাকিং শিখবো, তখন হচ্ছে যে এই জিনিসটা আমরা শিখবো আর কি, হ্যাঁ। তার আগে আমরা বলে নিচ্ছি যে, যে কোনো এআই সিস্টেম কিভাবে কাজ করে, ডেটার উপর ভিত্তি করে। তার মানে আমরা এই ওয়েবসাইটের জন্য কাজ করছি, এই ওয়েবসাইটের ইউজার কারা, তাদের বয়স কত, তারা থাকে কোথায়, তাদের ম্যাক্সিমাম ইউজার কত সময় ধরে ওয়েবসাইটে থাকে, তারা অ্যাড টু কার্ট কয়জন করে, চেক আউট কয়জন করে, পার্সেস কয়জন করে, অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও কত, চেক আউট টু রেশিও টু পার্সেস রেশিও কত। এই তথ্য উপাত্তগুলো আমরা গুগল আর্টস প্ল্যাটফর্মের কাছে পাঠাতে পারি। যখন পাঠাই, তখন ওর এআইটা ভালো মতো কাজ করে, কেন, ওই যে আমরা বললাম, যে কোনো এআই সিস্টেমকে আগে থেকে ডেটা দিতে হয়। এআইটাকে যদি আমরা মাঝে ধরি, তাহলে উপরে হচ্ছে মেশিন লার্নিং, মানে যার মাধ্যমে এআই সিস্টেমটাকে আমরা শেখাই, নিচে হচ্ছে ডিপ লার্নিং, যার মাধ্যমে নিজে নিজেই এআই নিজে নিজেই শিখে ফেলতে পারে। আর এই তিনটা জিনিসই কোথায় আছে, গুগল আর্টস এর ব্যাকএন্ডে আছে। আমাদের কাজ হলো ওকে ডেটা দেয়া আর কি। তো আমরা ওর জেনেরিক ডেটা ওর কাছে আছে, ম্যাক্সিমামেরই জেনেরিক ডেটা ওর কাছে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ওয়েবসাইটের ডেটাও গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে দিতে হবে। তাহলে মোটামুটি স্মার্ট বিডিং বা অটোমেটেড বিডিং ভালো মতো কাজ করে, ঠিক আছে স্যার? খুব ভালো কথা। আচ্ছা, এখন ধরেন যে আমি, এখন ধরো যে, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা বিডিংটাতে আসি, তাহলে বোঝা সুবিধা হবে আর কি। ধরো এইটারে সিলেক্ট করেন, এই উপরে সেটিংস এ ক্লিক করেন, সেটিংস করে ভাই, আচ্ছা এটা অ্যাড গ্রুপ পর্যন্ত সিলেক্ট করা আছে তাই। আচ্ছা, ধরো এইটা আমরা ইয়া করি, কি ভাই, দাঁড়ান, ওইখানটা যাবো আর কি। যেতে পারবো, আচ্ছা, ঠিক আছে। ধরো এটা আমরা, উম, ধরো এটা আমরা সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা সেটিংস এ যাই আর কি, হ্যাঁ?
ব্যাস, কি হলো ভাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সেটিংসে যাই, ক্যাম্পেইনের উপর ক্লিক করলে হবে। ফাইন। এখন দেখেন যে আমরা এখান থেকে, আমরা ধরো আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি? ধরো আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক। ঠিক আছে, ফাইন। তার মানে আমি কি চাই ভাই? আমি আমার ওয়েবসাইটে ম্যাক্সিমাইজ ট্রাফিক চাই, সামার আমার অ্যাড দেখবে আমার ওয়েবসাইটে আসবে। এখানে আমরা সেট করতে পারি কি, দেখেন এখান থেকে আমরা সেট করে ফেলতে পারি, এই যে এটা একটু সিলেক্ট করে নেবেন, ভিডিও স্টাডি ডিরেক্টলি ম্যাক্সিমাইজ ক্লিক। এইটা হচ্ছে একটা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। কোনটা? বিডিং স্ট্র্যাটেজি এই ম্যাক্সিমাইজ ক্লিক, এটা একটা কি ভাই? আজকে ক্লাস নেয় কেন, ইয়া পাচ্ছি না, কারণ কি রে ভাই, মানে ভাব আসতেছে না, বুঝতেছি না ব্যাপারটা। ম্যাক্সিমাইজ ক্লিক এটা কি একটা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। তার মানে কি? তার মানে হলো যে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি ভাই? ওয়েবসাইট ট্রাফিক। আমার বাজেট কত বস? আমার বাজেট হলো ধরো পার ডে $50। ঠিক আছে, এখন আমি গুগলকে একটা ধাক্কা দিয়ে দিলাম। কি ধাক্কা দিলাম? আমি গুগলকে ধাক্কা দিলাম হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, এই বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করলাম। ঠিক আছে, কি ব্যবহার করলাম? ম্যাক্সিমাইজ ক্লিক। তার মানে আসলে আমি গুগলকে বললাম যে ভাই আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক, এই $50 বাজেট, ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করলাম। তার মানে আমি গুগলকে বলছি ভাই তুই এই $50 খরচ করে পার ডে $50 খরচ করবি, এবং তুই হচ্ছে আমার ম্যাক্সিমাইজ ক্লিক এনে দিবি, যাতে আমার অ্যাডে মানুষ ক্লিক করে এবং আমার ওয়েবসাইটে আসে। এই ক্ষেত্রে কিন্তু কত টাকা কাটবে, আমরা শুধু পার ডে বাজেটটা দিচ্ছি, কিন্তু পার ক্লিকে কত টাকা কাটবে এটা আমরা দিচ্ছি না। এইটাই হচ্ছে অটোমেটেড বিডিং এর ক্ষেত্রে আমরা গুগলের উপর ছেড়ে দিই। আর তখনও কি করে, ও তখন এই যে আমরা ধাক্কা দিলাম, ও তখন চিন্তা করে যে কি রে, ও ম্যাক্স ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছে, তার মানে কি ও কি কনসিডারেশন স্টেজে আছে। তার মানে হচ্ছে যে ও কি প্রোডাক্ট সেল করে, ধরো শাড়ি সেল করে। তাহলে এই মুহূর্তে আসতেছে, তো মা বোনেরা শাড়ি কিনবে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা কি আজকেই শাড়ি কিনে ফেলতেছে না। সে আসলে দেখতেছে, সে আড়ং-এ যাচ্ছে, লারিবে যাচ্ছে, সারা জারা ফারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা দেখতেছে যে কোন শাড়িটা ভালো। এই যে এক্সপ্লোরিং মুডে আছে, এই মানুষগুলোর কাছে আমার অ্যাড নিয়ে যাবে, যাতে ওই অ্যাডে মানুষ ক্লিক করে এবং আমার এই ল্যান্ডিং পেজে নিয়ে আসে। তাহলে গুগলের কাছে তথ্যপত্র কি আছে, যে এই মুহূর্তে যারা হচ্ছে যে শাড়ি কিনবে না, কিন্তু সামনে ভ্যালেন্টাইন ডে, শাড়ি তারা কিনবে কিন্তু এক্সপ্লোরিং মুডে আছে, কোন শাড়িটা ভালো, কোন শাড়িটার প্রাইস কেমন, কোনটা কিনলে মানে এই আর কি ডেলিভারি টাইম কেমন, বা কার কাছ থেকে কিনবো, অমুক তমক। ঠিক আছে, যেহেতু গরম এসে গেল, তাহলে একটু ওই যে শাড়ি টাড়ির যে ব্যাপার স্যাপার গুলো আছে, এই জিনিসগুলো বাজ বিচার করতেছে, যেটাকে আমরা মার্কেটিং এর বিষয় বলি এক্সপ্লোরিং করতেছে। গুগল এডস ঠিক ওই যে অটোমেটেড বিডিং, মেশিন লার্নিং, ওর কাছে ডেটা আছে। ও এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে খুঁজে বের করবে যে এই মানুষগুলো কারা, যারা ভ্যালেন্টাইন ডে এর জন্য শাড়ি কেনার জন্য শাড়ি কিনবে, কিন্তু এই মুহূর্তে এক্সপ্লোরিং মুডে আছে, শাড়ি কিনবে কিন্তু এখনো সে ডিসিশন নেয় নাই কোন শাড়িটা কিনবে, জাস্ট এক্সপ্লোরিং মুডে আছে, যে তারা শাড়িটা দেখতেছে কার কোনটা অবস্থা। ঠিক আছে স্যার, এই মানুষগুলোর কাছে আপনার অ্যাডটা নিয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে খুব একটা সেল জেনারেট হয় না, কিন্তু ওই মানুষগুলো ওই অ্যাডে ক্লিক করে এবং তোমার ল্যান্ডিং পেজ প্রচুর ভিজিট হয়। ঠিক আছে স্যার, এখানে সিটিআর ভালো থাকে, ইমপ্রেশন ভালো থাকে, ক্লিকও ভালো থাকে, আর এই দুইটা ভালো থাকে, সিটিআরও ভালো থাকে, কিন্তু কনভার্সন অত হয় না। কারণ এখানে আমার স্টেজ, আমাদের টার্গেটটাই থাকে যে আমরা ওয়েবসাইটে মানুষগুলো নিয়ে আসবো, আমরা আমার প্রোডাক্ট বা সার্ভিসটা দেখবো আর কি, এরপরের ফানেলিং এ যেয়ে তারা খেয়ে দেবো আর। ঠিক আছে স্যার, যখন আমাদের ওয়েবসাইট ট্রাফিক থাকে তখন ম্যাক্সিমাইজ ক্লিক তাহলে কিভাবে কাজ করে, ও চেষ্টা করবে ও চেষ্টা করবে $50 খরচ করে মোটামুটি ম্যাক্সিমাইজ ক্লিক এনে দেয়া, মানে তোমার ওয়েবসাইটে ট্রাফিক এনে দেয়া আর কি। ঠিক আছে স্যার, এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক বিডিং স্ট্র্যাটেজি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম না যে বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা একটা ধাক্কা দিয়ে দিলাম কাকে? গুগল এডস প্ল্যাটফর্মকে। ধাক্কা দিয়ে কি বললাম, ভাই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু ট্রাফিক, তার মানে কি তুই বাউন্ড আমার ট্রাফিক এনে দেওয়ার জন্য। এই জন্য আমি ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করলাম, এর জন্য তোকে আমি ভাই টাকা দেবো $50 পার ডে। তুই এটা ম্যাক্সিমাইজ খরচ করে ম্যাক্সিমাইজ ক্লিক এনে দেওয়ার চেষ্টা করবি। এখন এই যে ক্লিক করবে, এই ক্লিক আসলে কত টাকা কাটবে, এটা কিন্তু আমরা কোনো জায়গায় দিই, যেমন ওখানে আমরা $3 ফিক্সড করে দিলাম যে তুই $3 উপরে যেতে পারবি না।
আর এখানে পার ক্লিকে কোনোটা 50 সেন্ট, কোনোটা $1, কোনোটা $2, কোনোটা $2.5, কোনোটা 70 সেন্ট। ও এক একটা মানে ওই এক একটা কিওয়ার্ডের জন্য বিডিং এ অংশগ্রহণ করবে, তোমার একটা টপ পেজ, অ্যাবসলিউট টপ পেজে রাখার চেষ্টা করবে। ওই যে ওই মানে অকশন যেটা হয় আর কি, কোয়ালিটি স্কোরের সাথে ওই ম্যাক্সিপিসি দিয়ে সে একটা মোটামুটি একটা ট্যাঙ্কের ভ্যালু করে তোমার একটা সামনের দিকে আনবে এবং ক্লিক করে তোমার ওয়েবসাইটে নিয়ে আসবে, এবং সেখানে কোনোটা ক্লিকে 70 সেন্ট, $1, $1.5, $2 এভাবে কাটবে। এটা আমরা গুগলের উপর ছেড়ে দিই। যে কারণে প্রথম অবস্থায় যেহেতু আমাদের কোয়ালিটি স্কোর ভালো থাকে না, তখন যদি গুগলের উপর এইভাবে আমরা ছেড়ে দিই, তাহলে একদম আমাদের ফকির করে ছাড়ে। যে কারণে প্রথম অবস্থায় আমরা ম্যানুয়াল সিভিসিটা ব্যবহার করি। ঠিক আছে স্যার? ফাইন। এবার আমরা বোঝার চেষ্টা করি ম্যাক্সিমাইজ কনভার্সন। এখানে খুব সুন্দর করে দেয়া আছে বস, হ্যাঁ, যে তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, সেই অনুযায়ী তুমি কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব, তোমার ক্যাম্পেইনের টাইপ কি হবে, তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, কোন ধরনের, এটা এখন দুনিয়ায় আর নাই, এটা কেড়ে দিই। কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি তুমি ব্যবহার করবা, কোন ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, ক্যাম্পেইন টাইপ, তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, এটাও আমাদের এখন আর নাই, কেটে দেন, দরকারই নাই, কেটেই দিই আর কি। ঠিক আছে, কোন ধরনের আমরা বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব, কোন ধরনের ক্যাম্পেইন টাইপের ক্ষেত্রে, লিড যদি তোমার ইয়া হয়, কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি বানাবে। তার মানে এই শীটটা এমনিতে আমার আপনার মুখস্থ হয়ে যাবে কাজ করতে করতে, তবে আপাতত বাপের নামের মতো মুখস্থ করে ফেলবেন আর কি, যে মোটামুটি এখানে যা আছে আর কি। তার মানে যখনই আমরা সেলস ক্যাম্পেইন চালাই, আমরা কিন্তু এই সব কয়টাই ব্যবহার করতে পারি, কিন্তু কখন কোনটা ব্যবহার করব সেটা নিয়ে আমাদের আলোচনা হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো আমাদের একটা বিডিং স্ট্র্যাটেজি আছে, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ কনভার্সন। তো ম্যাক্সিমাইজ কনভার্সন এটা আমরা ব্যবহার করি কখন, যখন হচ্ছে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকে ভাই সেলস। যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকে সেলস অথবা লিড, তখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিংটা ব্যবহার করতে পারি আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ এখানে কি, ধরেন আপনি ওয়েবসাইট ট্রাফিক দিলেন, এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দিলেন, গুগল একটু আপনাকে পাগল ভাববে, আর ও চিন্তা করবে আসলে ও কি করবে আসলে। ঠিক আছে স্যার? এই জন্য হচ্ছে যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, সেলস অথবা লিড, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। স্যার আমরা এটাতে ধরো সেলস দিয়ে দিলাম, ঠিক আছে, যদি ই কমার্স বিজনেস হয়। যদি লিড জেনারেশন হয়, তখন হচ্ছে যে আমরা এখানে লিড দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি ধরলাম ই কমার্স বিজনেসের জন্য আমরা করছি, আমাদের বাজেট কত, $50। আমরা এখানে বিডিং স্ট্র্যাটেজি কি দিব, বিডিং স্ট্র্যাটেজি আমরা দিব হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখন কি করবে, তা এটা একটা অটোমেটেড বিডিং। তার মানে কি, গুগলের কাছে তথ্য উপাত্ত আছে, তার মানে ও চাইবে যে এই $50 খরচ করবে পার ডে, এবং ও আমার ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দেওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাইজ কনভার্সন মানে কি, কিসের উপর ভিত্তি করে, ক্যাম্পেইনের অবজেক্টিভের উপর ভিত্তি করে। আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, তার মানে ও হচ্ছে যে আমার এই $50 খরচ করে ম্যাক্সিমাইজ সেলস বা ওয়েবসাইট থেকে অর্ডার এনে দেওয়ার চেষ্টা করবে, টু কাট চেক আউট পারচেজ, অর্ডার এনে দেওয়ার চেষ্টা করবে। তাহলে গুগলের কাছে তথ্য উপাত্ত আছে, আমরাও ডেটা দিব কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে, কিন্তু গুগলের কাছে এমনি জেনেরিক তথ্য উপাত্ত আছে। তার মানে তখন গুগল অ্যাডসটা কিভাবে অপটিমাইজ হবে, তখন গুগল অ্যাডসটা অপটিমাইজ হবে এভাবে যে গুগল তখন কি আর ওই যারা এক্সপ্লোরিং মোডে আছে তাদের কাছে নিয়ে যাবে না। গুগল তখন দেখবে যে এই এই মুহূর্তে ভ্যালেন্টাইন শাড়ি কেনার জন্য একদম পাগল পাড়া দিশেহারা হয়ে গেছে, মানে তার আজকেই শাড়ি কিনতে হবে। ঠিক এই মানুষগুলোর কাছে গুগল তোমার অ্যাডটা নিয়ে যাবে, যাতে ওই অ্যাডে ক্লিক হয় এবং মোটামুটি সেই লোকটা তোমার ওয়েবসাইটে আসে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে এবং পারচেস করে চলে যায়। ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে দাঁড়াইলো কি, তার সারিতে যায়, তার মানে দাঁড়াইলো হলো যখনই হচ্ছে যে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন করব, এই ক্ষেত্রে দেখবেন দেখবেন কনভার্সন ক্যাম্পেইনের ক্ষেত্রে ইমপ্রেশন কম হয়, ইমপ্রেশন কম হয়, ক্লিকও কম হয়, কিন্তু কনভার্সন বেশি হয়। তার মানে হচ্ছে যে তখন হচ্ছে যে ও এলোপাথাড়ি মানুষের কাছে অ্যাডটা নিয়ে যায় না। এই যে অ্যাডটা নিয়ে যাওয়া, এইটাকে আমরা বলি কিন্তু অপটিমাইজ করা আর কি। মানে গুগল অপটিমাইজ করে যে কিভাবে কার কাছে অ্যাডটা নিয়ে যাবে। তো অ্যাডটা নিয়ে যাবে ধরো তা কার কাছে, যে এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া তার কাছে নিয়ে যাবে। তো কেনার জন্য পাগল পাড়া দিশেহারা মানুষ তো কমই থাকে মোটামুটি। প্রথম অবস্থায় মানুষ দেখে, প্রচুর ইমপ্রেশন হয়, তারপরে স্টেজে মানুষ প্রচুর ক্লিক করে, ওয়েবসাইটে আসে,
ওর পরের স্টেজের মানুষ কিন্তু কেনে আর কি, তাই না? এই জন্য কিন্তু পার্সেজ রেশিও কত, কনভার্সন রেট কত, 3 to 5%। 100 জন তোমার ওয়েবসাইটে আসলে কেনে কয়জন? 3 থেকে 5%। এই যে গুগলকে এখন আমি ধাক্কা দিয়ে বলে দিলাম, ভাই আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কিন্তু সেলস, আমি তোমাকে পার ডে $50 দিব, তুমি আমার অ্যাডটা অপটিমাইজ করো এইভাবে, মানে গুগলকে একটা ধাক্কা মারলাম, একটা অপটিমাইজ করো এইভাবে যে যাতে আমি, তুমি আমার ম্যাক্সিমাইজ কনভার্সনস বা সেলস এনে দিতে পারো। ঠিক আছে স্যার? তাহলে এখন গুগলের মাথা ব্যথা, গুগল এখন কি করবে? যে কোনো লোকের, যে লোকটা এখন এক্সপ্লোর করতেছে যে ভাই শাড়ি এইটা নিবো না, ওইটা নিবো না, ওইটা নিবো না, ওইটা দামাদামি অমুক তমুক, এর কাছে নিয়ে যাবে না। অথবা যে এই মুহূর্তে শাড়ি কিনবে কিনা কিনবে এখনো ডিসাইডেড না, কিন্তু শাড়ির প্রতি তার ইন্টারেস্ট আছে, তার কাছে নিয়ে যাবে না। অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যাবে, গুগলের ব্যাকএন্ডে তথ্য উপাত্ত আছে, ওই যে ওর এআই খেলা করবে, ওর উপর তথ্য উপাত্ত আছে। কিসের উপর ভিত্তি করে দেখবে? লাস্ট 7 ডেজ বা লাস্ট 3 ডেজ, লাস্ট 4 ডেজ এর ডাটা দেখবে, যে কারা, ধরো তোমার আহ, কোন মানুষগুলো কিভাবে আসলে গুগল বসে দেখে, অনেকগুলো প্রায় 4,000+ মেট্রিক্স আছে, কিন্তু আমরা কয়েকটা জানি, বাদ বাকি আমরা জানি না, গুগলই ভালো জানে। যেমন ধরো সে ইউটিউবে যে শাড়ির রিভিউ দেখতেছে, সে ধরো যে গুগলে শাড়ির বাইং কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, এই যে এই সমস্ত, অথবা ধরেন যে এই যে আমরা যেমন শাড়ির পেজটা ভিজিট করলাম, তাই না? তো এই ওয়েবসাইটের সাথে যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং সেট করা থাকে, অথবা এটা আপনি আর একটু পরে বুঝবেন আর কি, যেহেতু আমরা এখন ওটা শিখাইনি, অথবা গুগল অ্যানালিটিক্স ফর ইন্টিগ্রেট থাকে, তাহলে কিন্তু গুগল কিন্তু ওই অটোমেটিক্যালি জেনে যাচ্ছে যে এই পেজগুলোতে কারা কারা আসতেছে। সো ওই রকম করে সে একটা, যে কিয়ামতের মাঠে 73 কাতারের মতো মানুষ এক একটা সাথে দেয় যে সামনে ভ্যালেন্টাইন ডে, এই মানুষগুলো শাড়ি কেনার জন্য পাগল পারা দিশেহারা, ঠিক ওই মানুষগুলোর মধ্য থেকে গুগলে যদি কেউ সার্চ দেয়, তখন তোমার অ্যাডটা দেখাবে, যাতে ওই অ্যাডটাতে ক্লিক পড়ে, ক্লিক করার পরে ল্যান্ডিং পেজে আসে এবং অ্যাড টু গেটস অ্যাকাউন্ট পারচেস করে। দিন শেষে গুগল তোমাকে ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিতে পারে এই প্রজেক্টটা। ঠিক আছে স্যার? এই হলো ম্যাক্সিমাইজ কনভার্সনের খেলা। আচ্ছা, সেম জিনিসটাই, সেম জিনিসটাই যদি আমরা হচ্ছে একটা লিড জেনারেশন সাইটের ক্ষেত্রে করি, তখন আমাদের এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভটা সেট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ক্যাম্পেইনের অবজেক্টিভটা চেঞ্জ আমাদের লিড হয়ে যাবে ধরো। ঠিক আছে? এখানে আমাদের ক্যাম্পেইন এখানে আমরা ইসের ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাইজ কি ব্যবহার করতে পারি? লিডের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে যে সেট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এটাতে ক্লিক করে এখান থেকে এখানে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করতে পারি। তার মানে এখন আমরা কি করতেছি, এইটা দ্বারা আসলে গুগল কিভাবে অপটিমাইজ করে, তার মানে ধরো একটা B2B বেস দেবে, অথবা তোমার ধরো এই রিপস্যাটের যে কোম্পানিগুলো আর কি, এখানে ওরা আসলে কি করে, ওরা লিড জেনারেট করে। অথবা ধরো একটা গাড়ি কোম্পানি, তারা কার সেল করে, অথবা রিয়েল এস্টেট কোম্পানি, তারা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সেল করে, তারা কি করবে? তো তখন কি হবে? তখন গুগল অপটিমাইজ করবে এভাবে ভেবে যে যারা এই মুহূর্তে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার জন্য পাগল পারা দিশেহারা, গুগলের কাছে তথ্যপত্র আছে, তাদের কাছে একটা নিয়ে যাবে, যাতে তারা একটা ক্লিক করে এবং ওই পেজে যে ওই যে নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে ফর্মটা ফিল আপ করে একটা লিড পেয়ে গেল। অথবা ওখানে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই দেয়, অথবা ওখানে একটা ফোন নাম্বার থাকে সেখানে ক্লিক করে, অথবা সেখানে একটা লিড ফর্ম থাকে সেটা ফিল আপ করে। ঠিক আছে স্যার? এইভাবে অপটিমাইজ করবে। ঠিক আছে? এখন এই যে অপটিমাইজ করবে, এগুলো কি শুধু এই বিষয়টা কি মানে এরকমই, তার আগে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো দিতে হয় না? ওই যে আমরা অ্যাড গ্রুপে কিন্তু কিওয়ার্ড দিয়ে আসতে হয়। তার মানে ওই কিওয়ার্ড লিখে, ওই রিলেটেড কিওয়ার্ড লিখে যারা সার্চ দেয়, সবার সার্চে কি আমার অ্যাড দেখাবে না? গুগল জানে যে কার সার্চে অ্যাড দেখাতে হবে। যারা এই মুহূর্তে অ্যাপার্টমেন্ট কেনার জন্য পাগল পারা দিশেহারা, ওই রকম কোন ভদ্রলোক যদি গুগলে সার্চ দেয়, তার সামনে তোমার অ্যাড দেখাবে। দেখবেন এই কারণে লিড জেনারেশন বা কনভার্সন, লিড জেনারেশন বা সেলস অর্জেটিক এই লিডের ক্ষেত্রে দেখবেন যে ইমপ্রেশন খুব কম পাওয়া যায়। কারণ ও হচ্ছে যে একদম জেনুইন মানুষের কাছে নিয়ে যায়, সেখানে মোটামুটি ক্লিক আসলো, ওখান থেকে সেলস বা লিড জেনারেট হয়ে যায় আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো, সরি আমরা এখানেই থাকি, এখন ধরেন আমাদের আরেকটা বিল্ডিং স্ট্র্যাটেজি যদি আমরা শিখি, সেটা হলো যে ম্যাক্সিমাইজ কনভার্সন শিখলাম, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা আমরা শেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমাদের দুটো। সো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা আমরা ব্যবহার করি সব সময়। সব সময় আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ব্যবহার করি হচ্ছে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে স্যার? এখন ধরো এই শাড়িটাই দেখি, এই শাড়িটা আমরা একটু একটু কাট করি। ঠিক আছে? কি রে ভাই,
আছে আছে। আমরা একটু চেক আউট করি, চেক আউট করি। ধরেন এখন আমি নাম ঠিকানা দিয়ে আমি এই টাকার ইয়াটা কিনি। তো যখন আমি এখানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আসলে প্লেস অর্ডারে ক্লিক করব, তখন আসলে আমি কত টাকার মাল কিনলাম ভাই? এই এত টাকার মাল কিনলাম আর কি। এইটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন ভ্যালু, অর্ডার ভ্যালু, সেলস ভ্যালু, ট্রানজেকশন ভ্যালু। এই লোকের চারটা নাম। একটা হচ্ছে অর্ডার ভ্যালু, একটা হচ্ছে কনভার্সন ভ্যালু, আর একটা হচ্ছে ট্রানজেকশন ভ্যালু, আর একটা কি যেন বললাম সেটা। ঠিক আছে স্যার? তার মানে এই একই জিনিসের চারটা নাম। ঠিক আছে স্যার। এখন যখন আমরা এই এখানে তাহলে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি ভাই? 100% ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হবে সেলস। ঠিক আছে স্যার? তাহলে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস। আমার ডেইলি বাজেট কত? $50। আমার এখন আমরা কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতেছি? এই সিলেক্ট বিড ডিরেক্টরি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আচ্ছা, একটা আমরা করলাম ম্যাক্সিমাইজ কনভার্সন, আর এখন হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তার মানে আগের বার বলেছিলাম যে গুগলকে যারা কেনার জন্য পাগল পারা দিশেহারা, তাদের কাছে তুই আমার একটা নিয়ে যাবি, ধাক্কা মাইরা দিছি গুগলকে। আর এখন আমি বলতেছি কনভার্সন ভ্যালু, তার মানে অর্ডার ভ্যালু, ট্রানজেকশন ভ্যালু, সেলস ভ্যালু, পারচেজ ভ্যালু, চার পাঁচটা নামে যাদের তুই আমার অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যাবি যাদের যাদের অর্ডার ভ্যালু বেশি হয়। এখন দেখবেন যে অনলাইন বিহেভিয়ারের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে এক দুইটা প্রোডাক্ট কিনে তার বাইং বিহেভিয়ার, যে সে ঠিক আছে গেল, একটা টি শার্ট, একটা প্যান্ট একটা কিনে নিয়ে চলে আসলো, ধরো কিছু টাকা বাদে। কিছু মানুষ আছে দেখবেন তারা যায় একটা শার্ট কিনতে, তার সাথে প্যান্ট কেনে, এই গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কেনে, নিজের জন্য পাঁচটা টি শার্ট কেনে। তাদের অর্ডার ভ্যালুটা বেশি হয়। কি ভ্যালু হয়? অর্ডার ভ্যালু মানে কি, সে শুধু অর্ডারই করে না, পাশাপাশি ওদের অর্ডার মানে বাস্কেট, কেউ বাজারে যে 500 টাকার মাল কেনে, কেউ ব্যাগ ভরে 5,000 টাকার মাল কিনে নিয়ে আসে। তো 5,000 টাকার মাল কিনে যারা, তারা হচ্ছে আমার টার্গেট। যখন আমি গুগলকে এখানে বলে দিচ্ছি ধাক্কা দিয়ে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ অর্ডার ভ্যালু, ম্যাক্সিমাইজ ট্রানজেকশন ভ্যালু, ম্যাক্সিমাইজ সেলস ভ্যালু, ম্যাক্সিমাইজ পারচেজ ভ্যালু, কনভার্সন ইকুয়াল টু এই চার পাঁচটা জিনিস হয়। তার মানে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি? সেলস। আমি কত টাকা গুগলকে দিতে চাই পার ডে? $50। এখানে সিলেক্ট করলাম ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তখন হচ্ছে গুগল আমার একটা অপটিমাইজ করবে যারা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা শুধু না, যারা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, অ্যাজ ওয়েল অ্যাজ যারা 5,000 টাকার বাজার করে, 10,000 টাকার বাজার করে। যারা দেখবেন যে কেউ স্বপ্নে যে আমার মতো ফকিন্দি যারা, তারা ধরেন 200 400 টাকা জিনিস কিনে নিয়ে আসে। আবার দেখবেন যে কেউ স্বপ্নে আগোরা বা এই যে বসুন্ধরা যমুনাতে যে দেখবেন যে তারা ব্যাগ বইরা মানে সিএনজি 3টা নিতে হয়, ম্যাক্সিমাম গাড়ি থাকে, মানে ব্যাগ ডালা পুরা ফুল, পরে আবার ভেতরে নিয়ে আসে আর কি। ঠিক আছে স্যার? সো এই যে তার মানে আমার একটা ঠিক তাদের কাছে নিয়ে যাবে যারা শুধু কেনার জন্য পাগল পারা দিশেহারা না, যাদের অর্ডার ভ্যালু বেশি হয়। এই তথ্য গুগল কিভাবে বোঝে? ওই যে ও জানে, গুগলের কাছে তথ্য উপাত্ত আছে ব্যাক এন্ডে, আমরাও তথ্য উপাত্ত দিই। হ্যাঁ, আমরাও তথ্য উপাত্ত দিই, দিব আর কি, আমরা পরবর্তীতে শিখবো। এদের কাছে আমার একটা নিয়ে যাবে। এই ক্ষেত্রে দেখবেন যে ইমপ্রেশন, ক্লিক আরো কম, কিন্তু যে কয়টা ক্লিক হচ্ছে এর মধ্যে থেকেই দেখবেন যে অনেক ভ্যালু মানে ইয়ে হয়। এই সমস্ত ক্ষেত্রে তখন দেখবেন ম্যাক্সিমাইজ কনভার্সনের ক্ষেত্রে ধরেন আপনার 100টা সেল নিয়ে আসছে, তো 100টা সেল নিয়ে আসছে, পার অর্ডারের ভ্যালু 100 টাকা, তো টোটাল আমার 10,000 টাকা সেল করলো। আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দেখবেন 10টা সেল আসছে, এতে দেখবেন 10,000 টাকার প্রোডাক্ট সেল করে ফেলে, মানে রেভিনিউ জেনারেট করে ফেলে। ঠিক আছে স্যার? রেভিনিউ জেনারেট তার মানে কি, এই ক্ষেত্রে আমি ঠিক ওই মানুষগুলোর কাছে অ্যাড নিয়ে যেতে চাই যাতে আমার রেভিনিউ বাড়ে, যাতে আমার রেভিনিউ বাড়ে। এরকম দুইটা সুবিধা আছে, দুইটা সুবিধা কিছু, দুইটা সুবিধা দেখেন, এগুলো খুব রিয়েলাইজ করবেন আর কি। হ্যাঁ, ধরেন ভাই, ধরেন হচ্ছে যে আপনার পার সেলে, সেলে না সেল মানে ইয়ার, পার সেলে খরচ ধরেন $5। ঠিক আছে স্যার? এখন পার অর্ডার ভ্যালু, পার অর্ডার ভ্যালু ধরেন আপনার এভারেজ অর্ডার ভ্যালু বা পার অর্ডার $100। তো ধরেন আপনি বিক্রি করছেন 10টা, 10টা সেল জেনারেট, 10টা সেলসের জন্য, 10টা সেলস যদি আপনি জেনারেট করে থাকেন, তাহলে হচ্ছে যে আপনি 100, পার অর্ডারের ভ্যালু এত, তাহলে 10টা সেল করছেন মানে 10,
তার মানে টোটাল আপনি কত, $1,000 সেল জেনারেট করেছেন। ঠিক আছে স্যার, বক বক কি বেশি হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, বক বক বেশি হলে বলেন আর কি। আচ্ছা, 10টা সেলস, তাহলে আমার 1,000 টাকার আপনি রেভিনিউ জেনারেট করবেন, মানে 1,000 টাকা কি আপনার রেভিনিউ, মানে এত টাকার প্রোডাক্ট আপনি সেল। এখানে আপনার কয়টা সেল হয়েছে, কনভার্সন কয়টা, 10টা। পার কনভার্সনের ভ্যালু কত, $100 করে এক একটা মাল বিক্রি করছে, টোটাল আপনি $1,000 মাল বিক্রি করবেন। পার পার সেল আনতে আপনার খরচ হচ্ছে কত, $5, তাহলে 10টা সেল আনতে খরচ হচ্ছে কত, $50। ঠিক আছে স্যার, $50, এটা হচ্ছে টোটাল কস্ট, অ্যাট কস্ট, অ্যাট কস্ট। $50 খরচ করে $1,000 সেল নেয়। আচ্ছা, যদি আমরা কনভার্সন ভ্যালু ব্যবহার করি, তখন দেখা যাচ্ছে ও তখন ও তখন অপটিমাইজ করছে যে ভাই, কেনার জন্য পাগল পাড়া দিশেহারা যে তার কাছে একটা নিয়ে গেছে, আসছে, কিনে ফেলছে, সে কয় টাকার মাল কিনছে এটা নিয়ে গুগলের মাথা ব্যথা। কিন্তু যখন আমরা কনভার্সন ভ্যালু বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করি, তখন গুগলের মাথা ব্যথা কি, এই কেনার জন্য পাগল পাড়া দিশেহারা হবে না, যার পকেটে টাকা আছে, বেশি টাকার মাল কিনে তার কাছে আমার নিয়ে যেতে হবে। তখন কি হয়, ধরেন ধরেন পার সেল আনতে আমার $5 খরচ হয়েছে, কিন্তু তখন পার অর্ডার ভ্যালু বাইরা, ধরো তোমার অর্ডার ভ্যালু বাড়িয়ে হয়ে গেছে, অর্ডার ভ্যালু বেড়ে হয়ে গেছে তোমার ধরো $300, $350 করে ধরো, না ভাই, রাউন্ড ফিগারে থাকতে পারে, হিসাব করতে পারবো না, $300 হয়ে গেছে, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে ও 10টায় সেল করছে, ধরো সে 10টায় সেলস করছে, তাহলে একে পার পার $300 গুণ কয়টা, 10টা সেল জেনারেট করছে, তার মানে সে $3,000 মাল বিক্রি করছে, $3,000 মাল বিক্রি করছে। দেখেন, এই ক্ষেত্রে আমার রেভিনিউটা কিন্তু বেশি আসছে, আমার অ্যাডের কস্ট কিন্তু ওইটাই আছে, পার সেল আনতে আমার $50 খরচ এই ক্ষেত্রে। কিন্তু না, আহ, যদি ম্যাক্সিমাইজ কনভার্সন থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইয়া করলে মোটামুটি একটু কস্ট বাড়ে। ধরেন এখানে পার সেলের ভ্যালু তখন ধরেন যে $7 হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে স্যার, $7-8 হয়ে যেতে পারে, একটু বাড়ে আর কি, হ্যাঁ। কারণ একদম লোকজনরে একদম বাইসা বাইসা মানুষের কাছে নিয়ে যেতে অ্যাডের কস্ট বাইরে যায়। তো সেই ক্ষেত্রে আমার অ্যাড কস্ট ধরো 10 মানে হচ্ছে $770 খরচ হবে, $20 বেড়ে গেছে, কিন্তু আমার মোটামুটি রেভিনিউ জেনারেট হয়। তো এটা আমরা কখন চাই, এটা আমরা কখন চাই, একটা বিজনেসের কোন স্টেজে চাই যে আমি রেভিনিউ লাগবে, কখন, সবসময় আসলে আমরা চাই। যদি তোমার, ধরো যে তুমি যদি, এখানে কাস্টমার সেগমেন্টেশন একটা ব্যাপার আছে, এখানে অনেক কথা আসলে বলা যায় না। মানে অনেক কথা, ধরো কাস্টমার সেগমেন্টেশন আছে, ধরেন যে আপনার ওয়েবসাইটে কিছু মাল আছে যাদের দাম হচ্ছে $1,000 নিচে বা $1,500 নিচে, কিছু মাল আছে $3,000 উপরে। তো $3,000 মাল কিনে কারা ভাই, যারা মোটামুটি হচ্ছে যে যাদের বাইং বিহেভিয়ার একটু বেশি টাকার মাল কেনে তারা না। তো আমি কাস্টমার সেগমেন্টেশন করলাম, যারা আমার ওয়েবসাইট থেকে $1,000, $1,500 বা তার থেকে নিচে মাল কেনে, তাদের একটা অডিয়েন্স তৈরি করলাম। যারা আমার ওয়েবসাইটে $3,000 বা তার উপরে মালে, তাদের একটা অডিয়েন্স তৈরি করলাম। তো ওই অডিয়েন্সের জন্য আমরা ব্যবহার করব ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আর যারা কিনে এই মানে নর্মালি মাল কেনে, $1,500 নিচের প্রোডাক্ট যারা কেনে, তাদেরকে আমি ধরো একটা স্ট্র্যাটেজি করলাম যে তাদেরকে আমি হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং দিয়ে। এরকম আরো অনেক ক্ষেত্রেই হতে পারে, অথবা তোমার ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আমার হচ্ছে যে, আর অনেক ক্ষেত্রে হতে পারে, যেমন ধরেন যে আহ কোন ক্ষেত্রে হতে পারে, আর অনেকগুলো ক্ষেত্রে হতে পারে। তার একটা ধরো হতে পারে যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমি আসলে রেভিনিউ জেনারেট করতে চাই বেশি, আমার অ্যাডের বাজেট এত, আমি একটু রেভিনিউ জেনারেট করতে চাই বেশি, সেই ক্ষেত্রে আপনি গুগলকে বলে দিবেন যে ভাই এই এত। আবার অনেক ক্লায়েন্ট আপনাকে বলে, কিন্তু এর একটা স্টেজ আছে, কিন্তু হুট করে তো এরকম হয় না। এটা হচ্ছে আমি জেনেরিক কথা বলতেছি, কিন্তু মার্কেটিং এর ভাষায় কথা বলতে হলে আরো একটু আলোচনা করা দরকার। ক্লায়েন্ট আপনাকে অনেক বলতে পারে যে ভাই আমি নাম্বার অফ সেল চাই, মানে ওর কয় টাকা সেল হয়েছে এটাতে ওর চিন্তা নেই, ভাই আমার আজকে 10টা সেল হয়েছে এটাই ও খুশি। কিন্তু আরে ভাই 3টা সেল হয়েছে, তো 10টা সেলের রেভিনিউ জেনারেট করতে সেদিকে ওর খেয়াল নেই। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাট এর বেশ কিছু স্ট্র্যাটেজি আমরা সামনে হয়তো কথা বলবো, যখন স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আর একটু কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে স্যার, বেশি কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর সাথে আমাদের আরেকটা বিডিং আছে, যে বিডিংটার নাম হচ্ছে ROAS। হ্যাঁ, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা মনে হয় ক্লাসটা আজকে আমরা এখানেই পর্যন্ত শেষ রাখি, কি বলেন?
কারণ হচ্ছে ক্লাসের আজকে ওই ভাবটা উঠলো না। যতটুকুই থাক আমার মনে হয় এখানেই থাক, আমার মনে হয় এখানেই থাক। আমরা আরেকটু বাকি বিডিং স্ট্র্যাটেজি গুলো আমরা নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে স্যার, আমার মনে হয় এখানেই থাক আর কি। ঠিক আছে। আচ্ছা, আপনাদের দেখি একটু প্রশ্ন টশ্ন নিই, একটু প্রশ্ন নিই আর কি। এখন যে প্রশ্নগুলো আসবে কখন কোনটাগুলো জানেন, যেগুলো পড়ায়নি সেগুলো থেকে আর কি। সমস্যা হলো এটা। ঠিক আছে স্যার, দেখি প্রশ্ন করেন শুনি। ভাইয়া আপনি যে এই যে এই লারি ইয়ার রিপ চ্যাটের কথাটা বললেন লিড জেনারেশন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মানে স্পেসিফিক্যালি কোন বিডিং স্ট্র্যাটেজিটা আসলে ভাইয়া বেশি কাজে লাগতে পারে এখন যেটা ইয়ে করলেন এর মধ্যে? মানে বুঝিনি কোনটার ক্ষেত্রে। এই যে এই রিপ চ্যাটে ওরা তো আর কি এই যে বি বিজনেস করে ওই So, ম্যাক্সিমাইজ ম্যানুয়াল সিপিসি করবেন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন করবেন আচ্ছা আচ্ছা ক্যাম্পেইন অবজেক্টিভ লিড দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোই ওকে। তো পড়লাম ভাই এতক্ষণ। জি বস, জি জি শিওর হয়ে নিলাম তো আপনারা একবার জন্য boss। শিওর বস হওয়ার আমার কি, এই একটা যে এখানে কোশ্চেন শীট আছে। আছে একদম বাপের নামের মতো বুঝতে করে ফেলবেন আর কি। জি বস। এই দেখেন, আমরা যখন লিড, আপনি এর বেশি আর কোনো কিছু ব্যবহার করতে পারেন না। এটা আমি নেক্সট ডেতে শিখাবো যে লিডের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়াল সিপিসিও ব্যবহার করতে পারি। হুম। সাধারণত করা হয় না, কিন্তু প্রথম অবস্থায় অ্যাডভান্স করলে তো এটা করতেই হবে। ঠিক আছে। কিন্তু এই যে টার্গেট সিপিএ আমরা কখন ব্যবহার করি, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। ঠিক আছে স্যার। এই যে টার্গেট সিপিএ, আরওএস জি কখন বস। আমরা ব্যবহার করি। জি সাধারণত ম্যানুয়াল সিপিসি আরেকটা আমরা ব্যবহার করতাম, ওই এনহ্যান্স ম্যানুয়াল সিপিসি, ওইটা তো আর এখন নাই পৃথিবীতে। অথবা আপনার ম্যানুয়াল সিপিসি ব্যবহার করতে হবে যদি একদম প্রথম অবস্থায় একটা রান করেন কন্ট্রোলের জন্য, এরপরে আপনাকে ম্যাক্সিমাইজ কনভার্সনে যেতে হবে। এরপরে একটা মাইন্ডিংস থাকে, সেটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো, তখন আমরা টার্গেট সিপিও ব্যবহার করতে পারি, বাট আলোচনা হবে নেক্সট ক্লাসে। জি হ্যালো স্যার। বস, হুম। মনে অ্যাকাউন্টে যদি আমার পর্যাপ্ত ডাটা থাকে তাহলে কি আমরা অটোমেটিক বিডিং দিয়ে শুরু করব নাকি হ্যাঁ সব হ্যাঁ সময় হ্যাঁ 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 ক্যাম্পেইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আমরা করবো নেক্সট ক্লাসে, আমরা আরো এটা ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে স্যার। জি বস। বস আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ম্যানুয়াল সিপিসির ক্ষেত্রে যে কিওয়ার্ডটা ভালো পারফর্ম করতেছে সেটার বিড অ্যামাউন্ট যে আমরা বাড়াবো, আপনি বললেন যে ভালো পারফর্ম করতেছে আমরা বিড অ্যামাউন্ট বাড়াই দেবো, এটা কি কোনো কিছুর উপর বেস করে বাড়াবো যে এত পার্সেন্ট বা এতটুকু, নাকি মন মতো বা এরকম কিছু? ওই যে অবশ্যই কিছুর উপর বেস করে, ধরেন আপনি 25% বাড়ায় দিতে পারেন, মানে 20 to 25% বাড়াতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে আপনার এভারেজ সিপিসি ছিল, অথবা আপনি অ্যাডের ইয়া থেকে দেখবেন যে আপনার এখন আপাতত কত কাটতেছে। ধরেন আপনি দেখলেন পার ক্লিকে 35 সেন্ট, বা সেটা আপনি 60 সেন্ট বা 50 সেন্ট করে দেন, এই আর কি। ও আচ্ছা, যত কাটতেছে ওইটা থেকে আরো 20 বা আরেকটু টোয়েন্টি ফাইভ বাড়ায় দিলেন পার্সেন্ট করে 20 to 25%। জি বস। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে হুম। ম্যানুয়াল সিপিসি এর বিড অ্যামাউন্ট, যেটা মানে ম্যানুয়াল সিপিসি তে আমরা বিড অ্যামাউন্ট সিলেক্ট করতে পারি, আর ম্যাক্সিমাম ক্লিকে, যদিও আপনি এই কথাটা বলেন নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্লিকের নিচে দেখলাম যে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট লেখা। তো এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি আছে, নাকি দুটো মোটামুটি একই ভাবে না, কাজ আছে, করে? পার্থক্য মাইন্ড আছে। করিয়েন না প্লিজ। না 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 না, ম্যাক্সিমাম কনভার্সনের ক্ষেত্রে দেখছেন, ম্যাক্সিমাম ক্লিকস এর ক্ষেত্রে দেখছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লিকের নিচে লেখা আছে হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্লিকস কস্ট এর পার ক্ষেত্রে ক্লিক বিড দেখছেন। লিমিট। এইটা একটু আগামী দিনটা পর্যন্ত একটু সময় দেন আর কি, তার মানে বুঝে আচ্ছা যাবো। ঠিক আছে বস। আর একটা কোশ্চেন আছে, তাহলে আর কোনো কোশ্চেন নাই। সেটা হচ্ছে যে ওই সেট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এটার পাশে লেখা নট রিকমেন্ডেড, তো গুগল এটা আবার রিকমেন্ড করতেছে না কেন, এরকম কিছু? জানি না আর কি কেন রিকমেন্ড করতেছে না। ও এটা গুগল আচ্ছা ঠিক আছে ভেরিফাই বস। করবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো বস, একটা পার্টিকুলার গুগল পার্টিকুলার অনেক কিছু রিকমেন্ড করে না, যেমন গুগল হচ্ছে এখন রিকমেন্ড করে ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ যদি আপনি দেন, স্মল মিডিয়াম কোম্পানিগুলো বাঁচবে। গুগল এবং ফেসবুকের একটা ইয়া হলো, ওরা প্রথম অবস্থায় কোনো ফিচার আনলে সেটাকে রিকমেন্ড করে আর কি, যাতে ওইটারে পর্যাপ্ত ডেটা চায় আর কি। যে কারণে আর কি চায়, বাট আমরা সবসময় দিব না আর কি। আচ্ছা বস, বুঝছি। এক্সপেরিমেন্ট পারপাস ওটা আর কি ইয়া করে তারা দেখে যে এটা দিয়ে কেমন রেজাল্ট আসে। জি, বলেন। একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য বস আমরা অ্যাবসলিউট টপ পেজে 100 বারে কতবার র্যাঙ্ক করছি এটা কি দেখতে পারবো এখান হুম থেকে? হুম। না হলে ওই যে মানে অ্যাড যেটা বাড়ানোর পারবো। কথা বললেন ম্যানুয়াল সিপিসি। পার্টিকুলার কিওয়ার্ডে হ্যাঁ পারবো, পার্টিকুলার কিওয়ার্ডে পারবো না, একটা এভারেজ রিপোর্ট পাবো। এই যে আমরা এগুলো আমরা শিখবো না স্যার পরে, একটু ধৈর্য ধরেন নাকি। বস আপাতত না, আমি বিডিংই থাকেন। আমি এজন্য বলতেছিলাম ওই হুম। যে আপনি একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য ওই যে ইটা বাড়াই দিলেন, কস্টটা বাড়াই দিলেন ম্যাক্স সিপিসি যেটা, এটা আমি তো তখনই বাড়াবো তাই না, যে 100 বারে মনে করেন আমি 40 বার
র্যাঙ্ক করতেছি, আমি 60 বার চাচ্ছি যে আমি ওইটা তো 60 বার। ধরেন আপনি এমনিই বুঝে যাচ্ছেন, এটা হচ্ছে আপনি জেনেরিক ডাটা থেকে বুঝবেন, আমরা পরবর্তীতে এটা শিখবো যে ইনসাইড রিপোর্ট থেকে, অকশন ইনসাইট, আচ্ছা। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা শিখবো হচ্ছে যে যখন হচ্ছে যে আপনি ওই কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো দিয়েছেন ওখানে যে সার্চ টার্মে যে ক্লিক গুলো আসতেছে কোন কিওয়ার্ড গুলো, সেখান থেকে তো আপনি বুঝে ফেলতে পারবেন যে এতগুলো ইমপ্রেশন সিটিআর এর। তো সিটিআর এর মান দেখলে তো আপনি বুঝতে পারবেন যে ও, কত দেখার এগেনস্টে কয়টা ক্লিক পাইছে। হ্যাঁ, ঠিক আছে, জি বস, হবেন বুঝতে না পারছি। হ্যাঁ হ্যাঁ, নাকি? বুঝতে পারবো। যেমন ধরেন, প্রশ্ন ভালো, ধরেন আমরা ধরো ইসে যাই আর কি, হয়ে যাবে এই সার্চ টার্মে যাই। তো ধরেন আপনি এখানে, এখানে ধরেন, আচ্ছা আমরা কোথায় আছি ভাই, ঠিক আছে, আমরা ধরেন এই ক্যাম্পেইনটাতে যাই, এই ক্যাম্পেইনটাতে যাই, এই ক্যাম্পেইনটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা এই সার্চ টার্মে যাই। কি হলো ভাই, মাইন্ড খারাপ না? মানে অ্যাড সিলেক্ট করে দেয়, অ্যাড গ্রুপে কোনো অ্যাড নেই তাই। আচ্ছা, আবার আমরা একটু ক্যাম্পেইনে যাই, এটাতে আসলে কোনো ইয়াই নাই। হুম, কোনটাতে আছে, এইটাতে আছে, এইটাতে যাই, দেন আমরা সার্চ। আচ্ছা, এখানে ধরেন এই যে এই কিওয়ার্ডের সিটিআর আছে এত, এটার মানে কি ভাই বলুন তো? বস এটার মানে হচ্ছে এই ক্লিক ক্লিক বাই ভাগ ইমপ্রেশন, মানে 4138 বারের মধ্যে 1380 বার ক্লিক করা হয়েছে, এটার মানে হচ্ছে না সিটিআর। মানে আমি যদি 33% বুঝি, এটা দিয়ে এটা করেন না, এটা তো আপনি হ্যাঁ, বুঝতেছেন এই যে ক্লিক, এটা মানে কি, তার মানে কি, এটা মানে হচ্ছে 100 একশো টা একশো দেখাইলে দিনের একশো মধ্যে বারে 33 33 বার বার ক্লিক ক্লিক 33 হয়। বার। নাকি? হ্যাঁ হ্যাঁ তো এটা দ্বারাও কি আপনি বুঝে ফেলবেন না আপনার হ্যাঁ প্রশ্নের উত্তর? হ্যাঁ, বোঝা যাবে, অনেকটাই বোঝা যাবে, ঠিক আছে। অনেকটা কেন, পুরাটাই বোঝা যাবে, অনেকটা আবার কোথায়, এই মানে কিওয়ার্ডটা কতবার আসছে এটা দিয়ে এবার অনেকটা কি? পুরাটাই তো বোঝা যাবে। ওই যে অ্যাপসুলের টপ পেজে দেখতে পাচ্ছেন, এই জন্য বলতেছিলাম, মানে মনে করেন আমি আচ্ছা, 2 নাম্বার পজিশনে আছি, সেটাও তো ক্লিক হইতে পারে, সেটা হ্যাঁ হ্যাঁ, বলতে। তাও হতে পারে, হ্যাঁ তাও হ্যাঁ হতে পারে। সেই ক্ষেত্রে স্যার আপনাকে যেতে হবে, আচ্ছা ওর প্রশ্নটা ছিল যে কয়বার না, ওর প্রশ্নটা ছিল পাশাপাশি আরেকটা কি ধরনের প্রশ্ন ছিল, কয়বার অ্যাবসলিউট ক্লিক টপ করছে পেজে সেটা না। কয়বার? ও অ্যাবসলিউট টপ পেজে অ্যাডেড কয়বার, তখন পজিশনে। আমাদের এই যে অপশন ইনসাইটে যেতে হবে। বাট স্পেসিফিক কিওয়ার্ডের জন্য আমরা নাও জানতে পারি, কিন্তু আমরা অন এভারেজ বুঝে ফেলবো। আচ্ছা, ওইটা আমরা পড়ার সময় এটা আমরা একটু মনে করে দিন, তাহলে আপনার ওই কোশ্চেন আনসার হয়ে যাবে ঠিক যখন আছে। আমরা ওইটা পড়বো আর কি। দেরি আছে, আরো দেরি আছে ওইটা পড়া। ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? এই হোমওয়ার্ক হচ্ছে এটাই আর কি, হ্যাঁ, আপনারা জাস্ট আমি যেভাবে দেখালাম ওইভাবে একটু প্র্যাকটিস করলেন, শীটটা দেখলেন, হ্যাঁ, আর এই কাজটুকু একটু করেন স্যার আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বিডিংটা শেষ করে দেবো আর কি। ওকে, বেঁচে থাকলে